মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দীর্ঘ 12 দিন পর যুদ্ধ শেষ হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে, যেহেতু ট্রাম্পের ঘোষণার পর দুই দেশের সরকারই সেটি নিশ্চিত করেছে। কিন্তু একটি প্রশ্ন না জিজ্ঞেস করলেই না, একেবারে শেষ মুহূর্তে ইরান যেমনভাবে মার্কিন ঘাঁটিগুলোতে নিশানা করেছে, তারপরে পাল্টা হামলার না করে উল্টো যুদ্ধবিরতিতে যাওয়া, এটার ইঙ্গিত আসলে কি? ইঙ্গিত আসলে ট্রাম্পের উপরে এক ধরনের বিশাল বড় একটা চাপ ছিল আর কি এই যুদ্ধ বন্ধের। একদিকে তার যে মিত্র যে দেশগুলো রয়েছে ইউরোপের দেশ, এই ইউরোপের দেশগুলো আসলে যুদ্ধ চায় না। ন্যাটো সদস্য যে দেশগুলো রয়েছে তারাও এই মুহূর্তে বড় ধরনের সংঘাত চায় না। এটি একটি এক নম্বর বিষয়। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোরও ট্রাম্পের উপরে বড় ধরনের একটা চাপ ছিল, কারণ তারা জানাচ্ছিল যে এই যুদ্ধের সংঘাত যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই সংঘাতের আঁচ তাদের উপর পড়বে, প্রভাবটাও পড়বে। আর আরও একটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি হলো হরমুজ প্রণালী, যেটি হলো আন্তর্জাতিক তেলের যে করিডোর হিসেবে বলা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ বলা হয়। বিশ্বের যে চাহিদা রয়েছে সেই চাহিদার প্রায় 20% পূরণ হয়ে থাকে এই হরমুজ প্রণালী দিয়ে। যেহেতু ইরানের পক্ষ থেকে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা হুমকি ছিল এবং হুমকির পরে চীনের পক্ষ থেকে চীনের যেহেতু অধিকাংশ তেল আমদানি করে থাকে এই রুট দিয়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের উপর চাপ দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে চীন পাল্টা ট্রাম্পকে বা যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে যুদ্ধ থামানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে এর ক্ষতি পুরো বিশ্বকে। সে কারণে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছে। আমি যদি বলি যে এখন থেকে ঠিক প্রায় 6 ঘন্টা যুদ্ধবিরতি কার্যকরের পর 6 ঘন্টা অতিবাহিত হয়েছে, এর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো অভিযোগ বা কি ধরনের খবর আছে সে বিষয়ে? আচ্ছা, সর্বশেষ সংক্রান্ত আমাদের কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। আপনি জানেন যে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। তবে তার পরপরই ইরানের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়, অস্বীকার করা হয় যে না, আমরা যুদ্ধবিরতি মেনে চলছি। এবং যুদ্ধবিরতি ইরানের প্রথমে বলা হয় যে হামলা চালানো হয়েছে এবং হামলার কারণে হাইফা সহ বিভিন্ন জায়গায় সাইরেন বেজে ওঠে। বলা হয় যে ইরান মিসাইল ছুড়েছে, কিন্তু পরবর্তীতে তেহরানের পক্ষ থেকে জানানো হয় যে তারা যুদ্ধবিরতি মেনে চলেছে, কোনো লঙ্ঘন করেনি। আরেকটি বিষয় হলো যে যুদ্ধবিরতির আগে কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে। শেষ মুহূর্তে এসেও ইরান ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেখানে প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া গেছে এবং বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। পাশাপাশি রাতভর কিন্তু ইসরায়েলও ইরানে পাল্টা আঘাত এনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, তবে সেখানকার তথ্যচিত্র সেভাবে এখনও আসেনি। আরেকটি বিষয় হলো যে এরই মধ্যে যে প্রতিক্রিয়া রয়েছে, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া এবং এই যুদ্ধবিরতি সংক্রান্ত কিছু কিন্তু পাল্টাপাল্টি বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। এখন আমরা একটু যুদ্ধবিরতি লঙ্ঘনের যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার আগে ইরান এবং ইসরায়েলের যে বাসিন্দা তারা কিন্তু যুদ্ধবিরতি নিয়ে বিভিন্নভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই সংক্রান্ত কিন্তু প্রতিবেদনও রয়েছে, আমরা সেটি দেখে আলোচনা করতে পারি। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিন্ন রকম নীরবতা নিয়ে ঘুম ভাঙে তেহরানের নাগরিকদের। ভোরের আলো ফোটার আগেই শেষ হয় ইসরায়েলের বিমান হামলা। তার আগে রাত জুড়ে বিস্ফোরণে কাঁপে ইরানের আকাশ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর থমথমে অবস্থা বিরাজ করছে তেহরানে। এই যুদ্ধবিরতি আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ সাধারণ মানুষকে মূল্য দিতে হচ্ছে, হোক সেটা আমাদের মানুষ কিংবা তাদের। দুই পক্ষই এর খেসারত দিচ্ছে, তাই আগে ভাগেই এটা হলে ভালো হতো। জেরুজালেমে যুদ্ধবিরতির খবরে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা বাসিন্দাদের। আমার সন্তান ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়। তেল আবিবের বাসিন্দাদের মাঝেও ফিরেছে স্বস্তি। এই যুদ্ধবিরতি ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন শুরু বলে আশা ব্যক্ত করেন তারা। আমাদের প্রত্যাশা এই যুদ্ধবিরতি ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একত্রিত করবে। তবে ইরান বা ইসরায়েল আদৌ এই যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে সন্দিহান তেল আবিবের অনেক বাসিন্দা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কষ্টকর। কিভাবে বিশ্বাস করব তাদের জানি না। আমি শান্তি চাই, কিন্তু জানি না কি হবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল ছাড়তে শুরু করেছেন কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আওলাদ, এখানে যেমনটি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে অনেকে কিন্তু বিশ্বাস করতে পারছেন না যে এই দুই দেশ আদৌ যুদ্ধবিরতি মানবে কিনা।
আমি যদি ট্রাম্পের কথা বলি, ট্রাম্প যে ধরনের সিদ্ধান্তগুলো নেন, আপনি যা বলেন যে মুখে ট্রাম্প যা করেন আসলে ট্রাম্প তা আসলে বলেন না, কিংবা যা বলেন তা করেন না। এই ক্ষেত্রে ট্রাম্প যে বিশ্বশান্তির ডাক দিয়েছেন সেটি আদৌ কি বাস্তব হওয়া সম্ভব? এখন এই পরিস্থিতি আসলে ভবিষ্যতের দিকে যাবে, পরবর্তীতে পদক্ষেপগুলো পাল্টাপাল্টি পদক্ষেপের উপর নির্ভর করবে। আলোচনা যদি গড়ায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা ছিল, কূটনৈতিক আলোচনা পরমাণু চুক্তি নিয়ে, সেই আলোচনা যদি আবার শুরু হয় এবং এই আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ, সংঘাত নাকি আলোচনা। আর আরেকটি বিষয় হলো যে ইরান কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তারা পরমাণু চুক্তিতে রাজি। তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, দীর্ঘদিন ধরে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি জানায় তারা। আরও একটি বিষয় যে তারা কিন্তু বারবারই বলে আসছে যে পরমাণু অস্ত্র তারা মালিক হতে চায় না, কিন্তু যে পরমাণু সমৃদ্ধকরণ সেই কর্মসূচি তারা কখনোই ত্যাগ করবে না। কিন্তু পশ্চিমা দেশগুলো কিন্তু বারবার বলে আসছে যে ইরানের যে পরমাণু কর্মসূচি সেটা অবশ্যই তাকে ত্যাগ করতে হবে। এই জায়গাতে দুই পক্ষকেই ছাড় দিতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি আবারও যে যুদ্ধ, সেই যুদ্ধ আবারও নতুন করে সংঘাত বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তাদের যে পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে না সেই ধরনের বড় ধরনের ক্ষতির শিকার হয়নি। আসলে এই হামলার ক্ষতির উপর নির্ভর করছে। ক্ষতির প্রসঙ্গে যদি আমি একটু আসি, দীর্ঘ 12 দিন সংঘাত চলেছে, দুপক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্র এই হামলায় আসলে যুক্ত হয়েছে। আপনার কি মনে হয় এখন পর্যন্ত এই যে হামলাগুলো চালানো হলো, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কার বেশি? আমরা তো দেখতে পাচ্ছি হতাহতের দিক থেকে ইরানের সংখ্যাটাই বেশি আসছে, গণমাধ্যমে বলা হচ্ছে ইসরায়েলের খবরগুলো পাওয়া যাচ্ছে না। কিংবা অবকাঠামো ক্ষয়ক্ষতির কথা যদি বলি, সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির কেমন? অবকাঠামোগত ক্ষতির দিক থেকে উভয় পক্ষই বেশ ক্ষতির শিকার হয়েছে। সেই দিক থেকে আমি বলবো যে ইরানের বেশি ক্ষতি হয়েছে, তুলনামূলকভাবে ইসরায়েলের কম ক্ষতি হয়েছে। কিন্তু আপনি যদি ভৌগোলিক দিক থেকে চিন্তা করেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে চিন্তা করেন, তাহলে ইসরায়েলকে যেভাবে বিশ্বের কাছে পরিচিত করা হয়েছে, তাদের যে অত্যাধুনিক অস্ত্র বলা হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থা বলা হচ্ছে, এবং পশ্চিমা যে সমর্থন, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো তাদেরকে যেভাবে অস্ত্র থেকে সামরিক সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে আপনি জানেন যে ইরান কিন্তু একলাই এই যুদ্ধে লড়াই করে গেছে, এবং এই লড়াইয়ের কারণে কিন্তু তারা এককভাবে লড়াই করেছে। তাদের সামরিক শক্তি এককভাবে, তাদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু তাদের নিজেদের সক্ষমতা দেখানোর একটি সুযোগ পেয়েছে, যেটি এতদিন পর্যন্ত অনেকেই প্রশ্ন তুলছিলেন ইরান আসলে এখন পর্যন্ত তাদের সক্ষমতা কেমন, তারা কি আদৌ পারবে কিনা। কিছুটা হলেও ইরান দেখাতে পেরেছে, এমনটা অনেকেই মনে করছেন। বলা যেতে পারে, কারণ এই যুদ্ধের কারণে ইরান যে এতদিন তাদের যে সামরিক শক্তির কথা বলে আসছে, সেটির একটা প্রমাণ তারা দেখালো। পাশাপাশি ইরান ইসরায়েলের উপর যে হামলা চালানো যাবে না, ইসরায়েল যে মধ্যপ্রাচ্যে এককভাবে ছড়িয়ে ঘোরাচ্ছিল, সেটা কিন্তু তাদের সেই আমরা আরো কিছু তথ্য দেখে আসছি। ইরানের প্রতিক্রিয়া, এই যুদ্ধবিরতির পরে কিন্তু ইরান প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, সেই হামলা সম্পূর্ণভাবে অবৈধ এবং অন্যায়, এবং এর বিরুদ্ধে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এবং তারা যে মার্কিন ঘাঁটিতে যে হামলা ছিল, এটি তারা বলেছে তাদের পরমাণু স্থাপনায় যে হামলা হয়েছে, সেই হামলার পাল্টা জবাব হিসেবেই। সে হামলা নিয়েও বিভিন্ন রকম কথা আছে, এবং সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আরেকটি কথা বলেছে, তারা আসলে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সংঘাত চায় না, কিন্তু তাদের উপর যদি কোনো ধরনের হামলা চাপিয়ে দেওয়া হয়, তার পাল্টা জবাব দেবে। এবং আমরা এই বিষয়টি কিন্তু ইরান, আমি আরেকটু আপনাকে বলতে চাই যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু তাদের উপর এককভাবে কোনো রকম চাপিয়েই দেওয়া হয়েছে। কারণ পরমাণু অস্ত্রের কথা বলা হচ্ছে, সেই অস্ত্রের কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আন্তর্জাতিক যে জাতিসংঘের যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, তারাও বলেছে যে ইরান যে পরমাণু শক্তি অস্ত্রের অধিকারী হয়েছে, সেই ধরনের প্রমাণ তাদের কাছে নেই। কিন্তু তারপরেও কিন্তু ইরানের ওপর হামলা চালানো হয়েছে। পাল্টা ইরান যে বারবার বলে আসছিল যে তাদের উপর যে ব্যবস্থা যদি নেওয়া হয়, তার পাল্টা ব্যবস্থা তারা নেবে, এবং সেই ধরনের আমরা কিন্তু দেখেছি যে ইরান পাল্টা আঘাত করেছে, এবং তারা বলেছে এটি হামলা না, প্রতিরোধ। তাদের উপর যে হামলা হয়েছে তার জবাব দেওয়া হয়েছে। আওলাদ, আমরা মনে হয় দর্শকদের আমরা দেখাতে পারি যে এই হামলা, পাল্টা হামলা আসলে কি পরিমাণ, কেমন ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষতি বেশি না ইরানের ক্ষতি বেশি, আমরা সেই বিষয়গুলো দর্শককে একটু দেখাতে চাই। অপারেশন রাইজিং লায়ন সফল দাবি করেছে একদিকে বলছে ইসরায়েল, আবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র হুমকি
যেটি নির্মূলের দাবি করা হয়েছে। নির্মূলের দাবি ট্রাম্পের করেছে। সঙ্গে পূর্ণ সমন্বয় করে যুদ্ধবিরতির কথাও বলা হচ্ছে, বলা কিন্তু আদৌ এই পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব হবে কিনা সেটা নিয়ে যেমন সন্দিহান রয়েছে, আবার কেউ কেউ আশাও প্রকাশ করছেন যে ট্রাম্প চাইলে তিনি যদি কোনো ধরনের উস্কানি না দেন সেক্ষেত্রে হয়তোবা এই যুদ্ধবিরতি যেটি তারা যদি মেনে চলে সেটি হয়তোবা কার্যকর হতেও পারে। কিন্তু ইরান এই যুদ্ধবিরতি কার্যকর যে হয়েছে এরপর এরই মধ্যে কিন্তু ইসরায়েলের যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু টালমাটাল অবস্থা হয়েছে। আপনি জানেন যে নেতানিয়াহু এই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরে তার যে জোট সরকার, সেই জোট সরকারের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিরোধী দল বলেছে তাহলে ইরানের পরে এরপরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হোক, সেখানে কেন যুদ্ধবিরতি করা হবে না। কিন্তু এই জোট সরকারের যে কট্টর ডানপন্থী যে দলগুলো রয়েছে ইসরায়েলের, তারা কিন্তু বলেছে যে নেতানিয়াহুর এই সিদ্ধান্ত খুবই ভুল হয়েছে, একদম ভুল হয়েছে এবং এর মাসুল হয়তো দিতে হবে। কারণ ইরান যদি পরমাণু অস্ত্রের তাদের সুরক্ষা করে থাকে তাহলে পরবর্তীতে আরও বড় ধরনের যুদ্ধ জড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই যুদ্ধে কিন্তু উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেমন সত্য, আবার মধ্যপ্রাচ্যের যেই অস্থিতিশীল একটি পরিবেশ চলছিল সেটি, বিশেষ করে আমি যদি হরমুজ প্রণালীর যে বন্ধের যে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছিল, এরই মধ্যে আপনি জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সেই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তের যে পার্লামেন্টে যে সিদ্ধান্ত ছিল সেটার পরে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসছিল এবং অর্থনীতিতেও ধাক্কা খেতে পারে এমন বিষয়গুলো কিন্তু আসলে চলে আসছিল রুবেল। হ্যাঁ, আপনি জানেন যে যখন হরমুজ প্রণালী বন্ধের একটা হুঁশিয়ারি দেওয়া হলো যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে, ইরানি পার্লামেন্টে অনুমোদন দেওয়া হলো, জাতীয় নিরাপত্তা পরিষদে সেটিকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হলো যে তারা এই ক্ষমতার মালিক, এখন তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিতে পারে। এর পরে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিন্তু হু হু করে বেড়ে গেছে এবং বিভিন্নভাবে এর অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছিল। এবং আপনি জানেন যে এই হরমুজ প্রণালী যদি সত্যিকার অর্থে বন্ধ করা হতো তার প্রভাব কিন্তু সব দেশগুলোর উপরই পড়তো, ইভেন বাংলাদেশের উপরও পড়তো। রবিউল, মানে সামগ্রিকভাবে যদি বলা যায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সত্য, কিন্তু এই যুদ্ধবিরতি আসলে কতটা কার্যকর বাস্তবায়ন হয়, দুপক্ষ কতটা মেনে চলে সেটার উপরেই কিন্তু পুরো বিশ্বের রাজনীতি বলেন, বিশ্ব ব্যবস্থা বলেন, সেটি নির্ভর করছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এই সংঘাত সত্যিকার অর্থে বন্ধ হবে এবং কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।